তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। দেখছেন ATN নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে ATN নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত জানাচ্ছি। তিস্তার ন্যায্য হিস্সার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি শুরু হয়েছে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি চলছে। কিছুক্ষণের মধ্যেই লালমনিরহাট তিস্তা রেল সেতুর সংলগ্ন এলাকায় বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর 2 তীরে 230 কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। গঙ্গাচড়া মহিপুর বাজার এলাকা থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের খবর জানিয়েছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুর বিভাগের 5 জেলার মধ্যে রংপুরের আসলে 2টি স্থানে এই মুহূর্তে তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে একযোগে কিন্তু অনুষ্ঠান চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের যে মহিপুর তিস্তা সেতুর পাশে আমি রয়েছি। এখানে আপনাদেরকে জানাতে চাই যে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কিন্তু এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন। এছাড়াও কিন্তু সাধারণ মানুষরা এখানে অংশগ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে চাপ প্রয়োগ করে অনতিবিলম্বে যে তিস্তা যে আসলে খনন করা বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা পানির ন্যায্য হিস্সার দাবিতে কিন্তু এখানে অবস্থান। আমরা জানতে চাই যে এই আয়োজন আরও কতক্ষণ চলবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এই কারণেই বিগত দিনে যে সরকারই এসেছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার 17 বছর ছিল, তারা ভারতে বারবার কথা দিয়েছে যে ভারতের সঙ্গে তারা কথা বলে আমাদের ন্যায্য হিস্সা আমাদের পানি তারা নেবে, কিন্তু তা কখনোই আনতে পারে নাই। তারা তাদের নিজের স্বার্থ নিয়েই তারা ব্যতিব্যস্ত ছিল। ভারত থেকে আমরা তিস্তার ন্যায্য হিস্সার পানি আমরা পাই না। আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এখন এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। এটা আমাদের প্রাণের দাবি, যার ফলে লক্ষাধিক লোক তিস্তা পারে সমবেত হয়েছে। আমাদের 48 ঘন্টা কর্মসূচি আছে। 48 ঘন্টা কর্মসূচির মধ্যে অবস্থান কর্মসূচি, আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করব, সেখানে মানুষরা থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে কাউনিয়া তিস্তা রেল সেতু রয়েছে সেখান থেকে আমাদের সহকর্মী মিন্টু সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন। এবং জানিয়ে রাখি যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে মহিপুর তিস্তা সেতুর পাশ থেকে কিন্তু এখানকার সর্বশেষ আমি জানাচ্ছিলাম। দর্শক, লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি সেখানকার খবর জানতে। মিন্টু, আমাদের জানাবেন সমাবেশ এখনো শুরু হয়েছে কিনা, এই যে 48 ঘন্টা ব্যাপী তিস্তা নদী রক্ষায় যেই আন্দোলন হবে সেই আন্দোলনের বা সেই সমাবেশ সম্পর্কে আমাদের জানান। আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। দর্শক, তিস্তা নদী রক্ষায় আন্দোলন হচ্ছে, আন্দোলনে অংশগ্রহণ করেছেন বিএনপি এবং সমমনা দল। আমরা সে সম্পর্কে জানতে যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে।
দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা দুঃখিত। আমরা এর পরবর্তীতে আবারও চেষ্টা করছি আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে যুক্ত হতে। এবার অন্য খবর। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের 2 দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ক্লাস 3 পর্যন্ত বইয়ের 85% চলে গেছে, আর ক্লাস 4-5 বইও 84% পৌঁছে গেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির সব বই শিক্ষার্থীরা পাবে বলে আশ্বস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ভোজ্য তেল নিয়ে অস্থিরতা কমছেই না। রোজার আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। একে বাড়তি তার উপর তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদের। সকাল থেকে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন বাজার ঘুরে তুলে এনেছেন সে চিত্রই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছোলা বুট কিনলে পাওয়া যাবে তেল, এমন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে বগুড়ার ক্রেতাদের উপর। 5 লিটার সয়াবিন তেলের দাম 850 টাকা থেকে 950 টাকা হয়ে গেছে, তাও পাওয়া যাচ্ছে না ঠিক মতো। ক্রেতারা বলছেন রোজা আসছে, তাই তেল নিয়ে এই সিন্ডিকেট। ব্যবসায়ীরা কারসাজি সম্ভবত, তাছাড়া তো সারা বছর এক থেকে রোজার আগে আসে বেড়া যায়, এটা তো আমরা সাধারণ যারা পাবলিক আছে তাদের তো খুব অসুবিধা। গোপালগঞ্জের বাজারগুলোতে বোতলজাত তেল নেই বললেই চলে। তেল চাইলে কিনতে হবে পোলাওয়ের চাল, সরিষার তেল, মশলা সহ আরো অনেক কিছু। জোরপূর্বক তারা যে তেল নিতে হলে আপনার এই পণ্যগুলো নেওয়া লাগবে। তো এই যে হ্যারাসমেন্ট, আমরা তো বিক্রির সময় শুধু তেল যে নেবে, তেলের বাইরে তো আমরা কিছু বিক্রি করতে পারবো না। নোয়াখালীর বাজার ও দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। এখানে বাড়তি দাম নেওয়ার পাশাপাশি রয়েছে অন্য পণ্য কেনার চাপ, না হলে রয়েছে তেল না পাওয়ার অভিযোগ। কুমিল্লার একাধিক বাজারে মুদি দোকান ঘুরে দেখা গেছে সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বেশিরভাগ দোকানে বোতলজাত তেল নেই, তবে সুপার শপগুলোতে কম বেশি তেল পাওয়া যাচ্ছে। ভোক্তাদের অভিযোগ, রমজানে বেশি দামে বিক্রির জন্য সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। দেশে তো ইউজ পরিমাণ তেল আছে, কিন্তু ডিলাররা তেল দিচ্ছে না, বলছে আমাদের কাছে তেল নাই। কোম্পানি রেট বাড়াতে চাচ্ছে, কিন্তু সরকার নাকি রেট বাড়াতে দিচ্ছে না। এই তাল বাহানা নিয়েই মার্কেটে তেল শর্ট। সামনে রমজানকে কেন্দ্র করে কিছু সিন্ডিকেট অথবা কিছু ব্যবসায়ীরা এগুলোকে একসাথে জব্দ করে রাখছে। কিশোরগঞ্জ শহর ও পৌর শহরগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রাম কিংবা হাওড় এলাকায় তেল পাওয়াই যাচ্ছে না। সয়াবিনের বদলে বিক্রি হচ্ছে ক্যানোলা নামের আরেকটি তেল। তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার দাবি ভোক্তাদের। তেলের সাথে সব চাল, ডাল, নুন, মরিচ, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি, মানে জগৎ সংসারে যা প্রয়োজন, নিত্য প্রয়োজন, তাই সংগ্রহ করা লাগে। কাঁচা বাজারের দরকার, মাছের দরকার, গোশের দরকার, এগুলোর দরকার, কিন্তু এগুলোকে আমরা কেন কিনবো? আমরা শুধু তেল কিনতে এসেছি, তেল কিনে নিয়ে যাবো। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 17তম দিন আজ। কেমন চলছে এই মুহূর্তের মেলা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইমুম জান্নাতের সঙ্গে। জান্নাত, আমরা এর আগে জানছিলাম যে মেলায় আসলে এখনো পর্যন্ত পাঠক সমাগম তেমন একটা হয়নি, এখন কি অবস্থা সেখানকার? দর্শক, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি বইমেলাতে। অমর একুশে বইমেলা 2025 চলছে। এবারের আজকে 17তম দিন চলছে। 17তম দিনে এখন প্রায় ঘণ্টাখানেক পার হয়ে গিয়েছে মেলা শুরু হওয়ার। এরই মধ্যে অনেক বেশি সংখ্যক দর্শনার্থী বইমেলাতে এসেছেন। তারা নিজেদের মতো সময় কাটাচ্ছেন, বই কিনছেন, ঘুরে ঘুরে তাদের পছন্দের স্টলগুলোতে যাচ্ছেন। যার যেরকম বই পছন্দ তারা সম্ভবত সেগুলো খুঁজে কিনে নেওয়ার একটা চেষ্টা করছেন। আজকে যেহেতু বইমেলার অর্ধেক দিন পেরিয়ে গিয়েছে, তো যারা এতদিন বইমেলায় আসতে পারেননি তারাও সম্ভবত বইমেলাতে চেষ্টা করছেন চলে আসার, তাদেরও আগমন ঘটছে। আমরা আজকে দেখতে পেয়েছি বিভিন্ন স্কুলের বিভিন্ন বাচ্চারা, কলেজ ড্রেস পরা শিক্ষার্থীরা সহ দল বেঁধে সব দর্শনার্থীরা বইমেলাতে তাদের আগমন ঘটেছে।
প্রকাশকদের সঙ্গে কথা বলে এবং বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আশাবাদী বইমেলা শেষটা খুব সুন্দর হবে এ নিয়ে। তো দর্শক, এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে বইমেলার সর্বশেষ খবর। 3 বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। মেলার 17তম দিনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম জান্নাত। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও যা থাকছে। মেহেরপুরে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা ইসলাম 3 দিনের রিমান্ডে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের 3 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন মেহেরপুরের একটি আদালত। দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ আদেশ দেন। মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রোববার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। ওই মামলায় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। একই সাথে সন্ত্রাস বিরোধী আইনে পলি খাতুন নামের এক নারীর দায়ের করা আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত 3 দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা বাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় 4টি যানবাহনের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। হাইওয়ে পুলিশ জানায় সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিক আপকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। এ সময় একই লেনে পেছন দিয়ে আসা 2টি বাসের ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় 2টি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে চাষারায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইউরোটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে নগরের প্রাণকেন্দ্র চাষারায় যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় অবস্থিত ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার প্রায় 3700 শ্রমিক বকেয়া বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিল। শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা সাজিদুল ইসলাম বাদী হয়ে চাকরিচ্যুত 27 শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। এরপর থেকে ছাঁটাই ও মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। কুষ্টিয়ায় 74 কোটি টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল 10:30টায় কুষ্টিয়ার মিরপুর 47 বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে ছিল ফেন্সিডিল, মদ, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল আইস ম্যাথ সহ নানা ধরনের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত 1 বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়। এ সময় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন, 47 বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান সহ বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকীতে তার কর্মস্থল ব্রজমোহন কলেজে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী জীবনানন্দ মেলা। সকালে মেলার উদ্বোধন করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রজমোহন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান শেখ নাসিমা রহমান সহ শিক্ষক, শিক্ষার্থী ও জীবনানন্দ অনুরাগীরা। এর আগে কবির প্রতিকৃতিতে পুষ্পস্থাপক অর্পণ করেন অতিথিরা। মেলায় মোট 40টি স্টলে কবির জীবনী, তার পৈতৃক ভিটা ও ধানসিঁড়ি নদীর চিত্র তুলে ধরা হয়েছে।
আমি এই আয়োজনের সাফল্য কামনা করছি। আমি এই আয়োজনের সাফল্য কামনা করছি। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা একা চলে এসেছে, এখানে কাউকে কিছু বলতে হয় নাই। তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচাও। আসসালামু আলাইকুম। আর ঘোষণা দেওয়ার দরকার নেই। জাগো বাহে, আর একটু জোরে বলতে হবে, ভূমিকম্প উঠাইতে হবে আমাদের। জাগো বাহে। জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগান নিয়ে শুরু হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই ছিল আমাদের আজকের দেশের খবরের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।